ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টিস্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং দুর্গাং শিবং শান্তিকরিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপ্রণতিঞ্চ প্রণামামি সদা শিবাম। মঙ্গলং শোভনং শুদ্ধাং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং। সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম। বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহং। ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং। ইদং পঠতি শস্ত্রং সিন্বাদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুঃসহ। ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে। প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে। রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে। দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব। দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষাসিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে। হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান পণ্ডিতজির অনুষ্ঠান, মৃগশ্রী জাতকের অনুষ্ঠান, যার হাত ধরে বহু মানুষ ভালো আছেন, যার প্রতিকার প্রতিবিধানে আপনাদের জীবনে সুস্থিতি এসছে। দেখুন, অর্থ থাকলে যে স্থিতিশীলতা থাকে বা শান্তি থাকে এমনটা নয়। প্রত্যেকটা মানুষ জীবনে শান্তি পেতে চায়, কিন্তু যে মানুষের হাতে এক ফোঁটা অর্থ নেই সে কিন্তু কোনোভাবেই কোনো দিক দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে না। তাই সব কিছুর মধ্যে সামঞ্জস্যতা রাখা দরকার। পণ্ডিতজির অনুষ্ঠান করতে করতে আমি এই অনুষ্ঠানটার মধ্যে যুক্ত হতে হতে একটা জিনিস উপলব্ধি করেছি, যেটুকু আমার প্রাপ্য সেটুকু যদি না পাই তখন একজন প্রকৃত জ্যোতিষী আমার প্রাপ্যটুকু আদায় করে নিতে পারেন ইউনিভার্স থেকে, এবং পণ্ডিতজি এইভাবেই কাজটি করে থাকেন। তো অনেক অনেক স্বাগত, সুপ্রভাত আপনাকে। নমস্কার। আজকের প্রোগ্রামে ভক্তের ভগবানের বিশেষ অনুষ্ঠানে থাকবে গোপাল ভট্ট গোস্বামীকে নিয়ে বলবো, এবং গোপাল ভট্ট গোস্বামীর কৃষ্ণপ্রেম নিয়েও বলবো। আজ থাকবে প্রথমে রাশিফল। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, সকাল 9:17 পর থেকে। আজ সুকর্মা যোগ রাত্রি 2:33 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, আজ আবার চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আজ রাশির নবমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র এবং পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে শনি। নবমপতি এবং পঞ্চমপতির সহাবস্থান আমরা মূলত জানি শুভ,
এবং নবমপতি এবং পঞ্চমপতি যদি কখনো সহাবস্থান ঘটে, সেই জাতক জাতিকার জীবনে প্রবল সাফল্য আসে এবং সেই সহাবস্থান হতে হবে শুভ। কিন্তু গোচরে যার যে সহাবস্থান ঘটেছে সেক্ষেত্রে রাহু এবং রবির মধ্যগত, অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মকালীন যদি পঞ্চমপতি এবং নবমপতি অর্থাৎ ভাগ্যপতি পঞ্চমপতি সহাবস্থান যদি পাপগ্রহ মধ্যগত থাকে, সেটা প্রবলভাবে অশুভ, প্রবলভাবে অশুভ। সেক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে সারা জীবনে ভাগ্য বিপর্যয় ঘটে এবং অন্য লোকের অন্যের উপর তার নির্ভর করতে হয়। একে বলা হয় ললাটি যোগ এবং এই যোগের জাতক জাতিকাদের জীবনে কোনোভাবেই সাফল্য আসে না। অর্থাৎ ভাগ্যপতি পাপগ্রহ মধ্যগত থাকা ভালো নয়, ভাগ্যের বিপর্যয় হয়। পঞ্চমপতি পাপগ্রহ মধ্যগত থাকলে সে সমস্ত জাতক জাতিকার জীবনে পদস্খলন ঘটে, তাদের পড়াশোনা হয় না, তাদের কোনো মেধা বলে কিছু থাকে না এবং সে সমস্ত জাতক জাতিকা দেখা যায় যে ভীষণভাবে তারা অল্প বয়স থেকে কিন্তু তারা অন্য পথে চালিত হয়, অর্থাৎ নানা রকম নেশাগ্রস্ত হয় তারা। অর্থাৎ পঞ্চম এবং নবমপতি একত্রে পাপগ্রহ মধ্যগত থাকা কিন্তু প্রবলভাবে অশুভ এবং তাদের জীবন ভরই কিন্তু সমস্যা থাকে। এবার আসবো আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। মেষ রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সমস্ত মেষ রাশি জাতক জাতিকারা মূলত ধাতব ব্যবসা বা লৌহজাত ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্য। বিশ্বরাশি জাতক জাতিকারা যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক উত্তর দিক, শুভ রং সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা। 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং কর্কট রাশি জাতক জাতিকারা মূলত যারা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং আপনাদের সাদা এবং নীল। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। সিংহ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসায় যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকা পেশাগত বা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং সাদা এবং নীল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। তুলা রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং তুলা রাশি জাতক জাতিকারা আজ কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। যে সমস্ত তুলা রাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা খাদ্যদ্রব্য ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতকদের আজকে প্রবল অর্থপ্রাপ্তি,
কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রেও সাফল্য আছে। এবং যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য বা গার্মেন্টস জাতীয় ব্যবসায় যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি অর্থ প্রাপ্তির মতন যোগ, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। ধনুরাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক। শুভ রং হলুদ এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। মকর রাশি জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের যোগ। দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আজকে অর্থ নাশের প্রবল যোগ। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা মূলত লৌহজাত বা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রং আপনাদের নীল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা মূলধনীমূলক ব্যবসা অথবা আকরিক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আজকে রাশিফল শেষ। আমি একটু জানিয়ে দিই, আর তারপরে একটা ফোন আমরা নিয়ে নেবো পণ্ডিতজির। তো একটু বলে দিই, প্রত্যেক সোমবার গড়িয়াহাট, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান। আজকে গড়িয়াহাটে পাচ্ছেন পণ্ডিতজিকে। প্রত্যেক বুধ, শুক্র এবং রবিবার দিন বারাসাত, এবং প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর 5টা থেকে 7টা। 30 তারিখ বেহালা রয়েছে। এই 30 তারিখে বেহালা চেম্বার, 26 তারিখ মেচেতা, 25 তারিখ শেওড়াফুলি, 26 তারিখ মেচেতা এবং 28 তারিখ তারাপীঠ। আপনারা সকলেই জানেন মৌনী অবশ্যা। আর অনলাইনেও আপনারা সারা সপ্তাহ ধরে কনসালটেন্সি করতে পাচ্ছেন। আর এছাড়া প্রত্যেক শনিবার সর্বমঙ্গলা মায়ের মন্দিরে হোম, যজ্ঞ এবং বিশেষ পুজোর ব্যবস্থা রয়েছে। প্রসাদ গ্রহণও আপনারা করতে পারবেন 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। তো আপনারা সেখানেও আসতে পারেন। পণ্ডিতজি, আমরা একটা টেলিফোন নিয়ে নিই। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার আপনাদের। কে বলছেন? আমি বীরভূম থেকে অসীম মন্ডল বলছি। অসীম বাবু, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে জানি। বলুন। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার দাদা গিয়েছিল আমার ছেলের জন্য প্রতিকার করে চাকরি পেয়েছে প্রাইমারিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 6/1/1999। 6 জানুয়ারি 1999। হ্যাঁ হ্যাঁ। সময়? সন্ধ্যে 7:20। কোথায় জন্মেছে? রামপুরহাট, বীরভূম। আপনারা রামপুরহাট থাকেন? হ্যাঁ, রামপুরহাট। রামপুরহাট, বীরভূমে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলের জন্মবার বুধবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুধবার। বুধবার জন্মবার, কর্কট লগ্ন, সিংহ রাশি। হ্যাঁ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র আপনার ছেলের। ঠিক আছে, নরকারী এগুলো তো জানতেনি। আচ্ছা ওগুলো জানি। আচ্ছা, ঠিক আছে। এবার একটু আমি জন্ম ছকে আসি। জন্ম ছক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা হচ্ছে কর্কট লগ্ন, লগ্নে রাহুর অবস্থান, চতুর্থপতি কারগ্রহ হচ্ছে শুক্র। শুক্র অবস্থান করছে সপ্তমভাবে কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায়। মঙ্গল অবস্থান করছে তৃতীয়, সপ্তম, অষ্টম, ভাগ্যপতি অষ্টমে এবং কর্মপতি কর্মভাবে দৃষ্ট, কর্মভাবে নিচস্থ শনির অবস্থান। আচ্ছা,
এবং তার পাশাপাশি এখন বর্তমানে চলছে মহাদশা। দেখুন, একটা কথা বলবো যে জীবনে সাফল্য পেতে গেলে কিন্তু আমরা ভাগ্যভাবটাকে দেখি। হ্যাঁ, যেমন আজকে সকালবেলায় এই আলোচনা করছিলাম যে ভাগ্যভাব যদি পাপগ্রহ মধ্যগত থাকে সেটা শুভ নয়, পঞ্চম ভাব যদি পাপগ্রহ মধ্যগত থাকে সেটা শুভ নয়। যে আজকে সকালে যে আলোচনাটা করলাম কিছুক্ষণ আগে, তা আপনার ছেলের জন্মছকে কিন্তু ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, ভাগ্যপতি বৃহস্পতি দুস্থানগত, অত অষ্টমে আছে, এটা কিন্তু ভালো নয়। এতে কী হয়, ভাগ্যের বিড়ম্বনা আসে। ঠিক আছে, আর কর্মভাবে কিন্তু শনি বসে আছে নিচস্থ অবস্থায়, কর্মভাবের নিচস্থ অবস্থায় শনি বসে আছে, এটাও কিন্তু ভালো নয়, কর্মেরও বিড়ম্বনা দেয়। হ্যাঁ, কর্মজীবন সংক্রান্ত সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনা আসে। আর বর্তমানে চলছে হচ্ছে ওর চন্দ্রের মহাদশা। চন্দ্র হচ্ছে জন্মছকে হচ্ছে লগ্নপতি কারগ্রহ, বৃহস্পতি দৃষ্ট, কিন্তু গজকেশরী যোগ আছে। ঠিক আছে, গজকেশরী যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হয়, চন্দ্রের দশা খুব ভালো দেয়, খুব ভালো দেয়। এখানে একটা প্লাস পয়েন্ট আছে, মহাদশাটা ওর অনুকূলে, চন্দ্রের দশায় হঠাৎ কিছু সাফল্য আসে, কিন্তু ওদিকে ভাগ্যভাব কর্মভাবও কিন্তু সতর্ক থাকতে হবে। ভাগ্যপতি দুস্থানগত, কর্মপতি হচ্ছে মঙ্গল হচ্ছে তৃতীয় অবস্থান করছে, কিন্তু কর্মভাবের নিচস্থ শনির অবস্থান। হ্যাঁ, কর্মগত কিছু কিছু বাধা বিড়ম্বনা আসে, অর্থাৎ ওর জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে ওকে। হ্যাঁ, আর তার পাশাপাশি যেহেতু গজকেশরী যোগ আছে, চন্দ্রের মহাদশা, এই সময়টা ওকে একটু চেষ্টা করতে বলুন। মূলত এখন তো চলছে চন্দ্র বুধের দশা অন্তর্দশা, 25 সাল এই বছর থেকে কিন্তু ভালো সময় দেবে। হ্যাঁ, আপনার মানে কর্মের দিক থেকে ভালো সময় আসার সম্ভাবনা আছে। এখন ছেলে কি করছে? এখন ওই হার্ডওয়্যার একটু ব্যবসা থাকে, আর ডিফেন্সের চাকরির জন্য চেষ্টা করছে। চাকরি চেষ্টা করছে এখন, তাই তো? মানে ব্যবসা করবে না? ব্যবসা ভালো চলছে না। ব্যবসা ভালো চলছে না? আপনার ছেলের পড়াশোনা কত দূর হবে ওনার ছেলের? মানে এডুকেশন, পড়াশোনা ও উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পাস করার পর ওই ডিফেন্সের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য পড়াশোনা করতে। মানে উচ্চ মাধ্যমিক পাস করেছে তো? হ্যাঁ হ্যাঁ, উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করে পাস করেছিল। তারপরে পড়াশোনা করেনি? না, তারপরে কোচিং স্কুলে কোচিং সেন্টারগুলো ভর্তি হয়েছে, পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে। মানে সরকারি চাকরির পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, ওই ডিফেন্সের পুলিশ। আচ্ছা, এনডিএর জন্য? তা এখন ওর সেটা হয়নি নিশ্চয়ই? আগে একবার হয়েছিল, ম্যারিট আসতে পারেনি, সব কমপ্লিট হয়েও ম্যারিট দিয়েছে, তখন আসতে পারল না। আচ্ছা, মানে এটা দেখুন ভাগ্য বিড়ম্বনার কথা। তাই ছেলের যে আপনার এইচএস পর্যন্ত পড়াশোনার পর আর এই পড়াশোনা করলো না, পড়াশোনা ওই এমসিসি করছিল, আর কোচিং সেন্টারে পুলিশের জন্য চেষ্টা করছি ছোট থেকে, খুবই লম্বা চওড়া আছে। আচ্ছা আচ্ছা, মানে চেষ্টা করছে ডিফেন্স লাইনের জন্য চেষ্টা করছে, তাই তো? হয়নি? আচ্ছা, সেভাবে কিন্তু ওর এখনো পর্যন্ত হয়নি বলছেন? না, এই যে পরীক্ষা আছে আবার ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 4 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই সময়টা একটু চেষ্টা করতে বলুক। হ্যাঁ, তবে আমি একটা কথা বলবো, যেহেতু ওর একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওর মহাদশাটা অনুকূলে, গজকেশরী যোগের জাতক জাতিকা, আমি প্রথমে বলেছি চন্দ্রের দশা কিছু হঠাৎ কিছু সাফল্য দেয়, সেটাই হচ্ছে ওর প্লাস পয়েন্ট, তাছাড়া কিছুই ভালো নেই। জোর মানে আমি আপনাকে জোর দিয়েই বলছি আপনাকে। হ্যাঁ, কারণ প্রতিকার আপনার অনেক আগে করা উচিত ছিল। দেখুন, ওর তো পড়াশোনাটাই আপনি এগোতে পারলো না, মূল কারণ হচ্ছে চতুর্থ ভাব, চতুর্থ প্রতি কারগ্রহ হচ্ছে শুক্র কেতুযুক্ত রাহুদৃষ্ট, অর্থাৎ এইখানে তো পড়াশোনার 12টা বাজিয়ে দিল। হ্যাঁ, কারণ বিদ্যাস্থানটাই তোর খারাপ ছিল। এবং পঞ্চম প্রতি কারগ্রহ হচ্ছে মঙ্গল, শনি মঙ্গলেরও ষষ্ঠ অষ্টম সম্পর্ক। আমার ছকটা সেরকমভাবে কিন্তু আমি ভালো কিছু পাচ্ছি না, ওই যে জীবনে বিরাট কিছু প্রতিষ্ঠা পাবে সেরকম কিন্তু ছক নয়, বারবার বলছি। সেটা আপনি কিছু মনে করতে পারেন, কিন্তু ওর যেহেতু চন্দ্রের দশাটা অনুকূলে, চন্দ্রের দশা হঠাৎ কিছু ভালো দিতে পারে, মানে যেভাবে জীবন চলে সেভাবেই চলবে, মানে এটা মধ্যবিত্ত জীবন। খুব যে ভালো কিছু সেরকম কিছু নেই ছকটায়। ওনারা চেষ্টাই করছেন মূলত হচ্ছে পুলিশের চাকরিটা যাতে ওর হয়ে যায়, বলেন সেটা কপালের ব্যাপার। আমি প্রথমেই বলেছি যে ভাগ্যপতি দুস্থানগত, তো যদি না হয়,
অর্থাৎ ভাগ্যবতীর তো প্রতিকার দিতে হবে। সেটা তো হচ্ছে পুলিশের চাকরি, সরকারি চাকরি। সরকারি চাকরি করতে গেলে মূলত দেখা যায় যে প্রশাসনিক কর্মের যদি কোনো জাতক জাতিকা প্রশাসনিক কর্ম পায়, তার ক্ষেত্রে দেখতে হয় যে তার মঙ্গলের অবস্থান। ও তো কর্মস্থানে নিচস্থ শনি বসে আছে, তো কর্মটা পাবে কোথা থেকে? আর ভাগ্যবতী তো দুস্থানগত, তো ভাগ্যই যদি সহায় না দেয় তাহলে তার জীবনে আসবেটা কি? সাফল্য, কর্মের সাফল্যরা। আমি সেটাই বারবার বলতে চাইছি যে এই জায়গাটাকে ঠিক করে নিতে হবে। মূলত চন্দ্রের দশাটা কিন্তু ওর পক্ষে ভালো, মানে এখন বর্তমানে ওনার 26 বছর বয়সের মতো। তো এই 26 বছর বয়সে চাকরি যখন পেরোনো তখন কি ব্যবসা শুরু করেছিল? ব্যবসা করছে, এখনো করছে। ব্যবসার দিকে একটু নজর দিতে পারে, হ্যাঁ নজর দিতে পারে, কারণ সপ্তম ভাবটা তো শুভগ্রহ মধ্যগত আছে, বৃহস্পতি বুধ। সপ্তম হচ্ছে ব্যবসা স্থান, সপ্তমে শুক্র বসে আছে। ব্যবসা করলে যে একেবারে খারাপ হবে তা নয়, তবে একটু ধৈর্য ধরতে হবে ওকে। সেই ক্ষেত্রে হচ্ছে 25 সালের 9 ডিসেম্বরের পর থেকে ব্যবসার জায়গা ভালো আসবে আস্তে আস্তে। মানে যেটাই করুক না কেন, আপনি ভাবছেন চাকরি পেয়ে যাবে, আপনি ভাবছেন ব্যবসাটা ভালো হয়ে যাবে, তা কিন্তু নয়। আপনার ছেলের চাকরিটা হচ্ছে ওর হচ্ছে সেই কোটি টাকার লটারি পাওয়ার মতন একটা স্বপ্নে ঝুলছে। কিন্তু আমি বারবার বলছি যে আপনি ভাবছেন যে আপনার ছেলে খুব লম্বা চাকরি হবেই, সেটা কিন্তু ভুল ধারণা। কারণ আমরা তো লক্ষ হাজার হাজার জন্মছক বিচার করেছি, কর্মের যে একটা যোগ বা কর্মস্থান, ভাগ্যস্থান সব মিলিতভাবে কিন্তু তার জীবনে কিন্তু সাফল্য আসে। সেভাবে কিন্তু ভালো কিছু পাচ্ছি না। আজকের হাতে সময় কম আমাদের, তো আমরা ভক্তের ভগবানে চলে যাব। আপনার বাড়ি হচ্ছে রামপুরহাট। আপনার বাড়ি থেকে অটো করে, টোটো করে আপনারা তারাপীঠে পৌঁছে যাবেন। আগামী 28 তারিখ পণ্ডিতজির সাথে ফোনে কথা বলে নিন। আগামী 28 তারিখে পণ্ডিতজি থাকছেন তারাপীঠে, সেদিনকে মৌনী অমাবস্যা। আপনারা দ্রুত কথা বলুন, কারণ আমি জানি না আর চান্স হবে কিনা। মৌনী অমাবস্যার জন্য কিন্তু মোটামুটি মানে শেষের দিকে আপনারা যারা এখনো পর্যন্ত কাটাতে চাইছেন গ্রহদোষ, কিছু আপনারা তো রয়েছে, কারণ আমি তো ওইভাবে গ্রহদোষ কাটাই না, আমার গ্রহদোষ সবাই দেখতে পায়। আর ওই আজকাল যারা গ্রহদোষ মৌনী অমাবস্যা বলে চেঁচায়, সেরকম আমি চেঁচাইও না আপনার প্রতিদিন এখানে। কারণ আমার যে গ্রহদোষ খণ্ডন মানুষের নিজেরা এগিয়ে আসে কাটাতে, কারণ লোকে দেখে আমি ঠিক সঠিকভাবে কাটাই। কারণ আমার প্রোগ্রাম যেটা হয় মৌনী অমাবস্যার বা যে কোনো অমাবস্যার গ্রহদোষ, সেটা হচ্ছে ওপেন, তাকে আমরা ভিডিও পাঠিয়ে দিই। আর যারা আপনারা কাটাবেন তার কাছে কি ভিডিও পাবেন আপনার গ্রহদোষ কাটালো কিনা? যাই হোক, আজকে সময় খুব অল্প, এই নিয়ে অন্যদিন বলবো। আজকে আসবো ভক্তের ভগবানের বিশেষ অনুষ্ঠানে, বলবো আজকে গোপাল ভট্টকে নিয়ে। শ্রী গোপাল ভট্ট ছিলেন শ্রী চৈতন্যদেবের প্রিয় শিষ্যদের অন্যতম। তিনি কৃষ্ণের রাধারমণের রূপের পুজো করতেন এবং কৃষ্ণপ্রেমে নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিয়েছিলেন। আজকের পর্বে মহান বৈষ্ণব সাধককে নিয়ে আলোচনা করব। শ্রী গোপাল ভট্ট গোস্বামীর বয়স তখন মাত্র 10 বছর। তখন মহাপ্রভু দক্ষিণ ভারতের তীর্থযাত্রার সময় শ্রীরঙ্গমে তার পারিবারিক বাড়িতে 4 মাস অবস্থান করেছিলেন। গোপাল ভট্ট মহাপ্রভুর সেবায় নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিলেন। বিদায় নেওয়ার সময় গোপাল ভট্টের বাবা ভেঙ্কট ভট্টকে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, গোপালকে সাধারণ মানুষ হিসাবে নেবেন না, তিনি একজন গোপীর অবতার, রাধা ও কৃষ্ণের ব্যক্তিগত সহযোগী। সময়ের সাথে সাথে তিনি লক্ষ লক্ষ দুঃখী আত্মাকে সাহায্য করবেন। সব শুনে ভেঙ্কট ভট্ট তার পুত্রকে মহাপ্রভুর পদ্মের চরণে নিবেদন করেছিলেন, যিনি তাকে সেই বছরে কার্তিক শুক্লা একাদশীতে দীক্ষা দিয়েছিলেন। মহাপ্রভু একবার আদেশ দিয়েছিলেন যে আমার প্রিয় গোপাল ভট্টের ভক্তির পথ প্রচার করা উচিত। নেপালের গণ্ডকী নদীতে যাওয়া উচিত, যেখানে তিনি 12টি শালিগ্রাম শিল পাবেন। এই শিলগুলির মধ্যে আমি সর্বদা দামোদর শালিগ্রাম রূপে বিরাজ করব। তিনি যেন ওই শিলগুলোকে কৃষ্ণরূপে পুজো করেন। মহাপ্রভু একটি কাঠের আসনও দেন এবং আশীর্বাদ করেন যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের পরবর্তী গুরু হিসাবে গোপাল ভট্ট এই আসনে বসবেন ও রাধা ও কৃষ্ণের ভক্তি প্রচার করবেন। পরবর্তীতে এই আসন বংশ পরম্পরায় গুরু হওয়ার যোগ্য গোস্বামীদের প্রজন্ম থেকে প্রজন্মের হস্তান্তর করা হবে, এটাই আমার আদেশ। পরবর্তীতে গোপাল ভট্ট অলৌকিকভাবেই দামোদর শিলা খুঁজে পান, স্বপ্নে রাধা রমণ রূপী কৃষ্ণের দর্শন পান। এই দামোদর শিলা স্থাপন করে মহাপ্রভুর আদেশ মতো পুজো করেন এবং সর্বত্র
কৃষ্ণ রামের পুজো করেন। অনেক আর ধন্যবাদ প্রচার করেন। জানাবো আজ খুব পণ্ডিতজিকে। অল্প ছিল সময়। একদম। গণ্ডকী নদীতে গিয়ে আমি নেপালে গিয়ে গণ্ডকী থেকে আমিও আজকে 6টা হাতে আর শাড়িগ্রাম সময় সিঁড়ি নেই। নিয়েছিলাম। এই গল্পটা আমি অন্যদিন করবো। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।